নমস্কার, সোজা সাপটা সোজা কথা ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি লোকনাথ। আর আজকের পর্বে আমরা পেয়ে গেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক শ্রী কুণাল ঘোষকে। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। শুরুতেই জানিয়ে রাখি, সোজা সাপটার পক্ষ থেকে আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। ঘটনাচক্রে আজ আমার জন্মদিন, এই প্রোগ্রামটা অনেক আগে নেওয়া ছিল, এসছি। প্রত্যেক মানুষেরই জন্মদিন থাকে, আলাদা কিছু নয়। আর আমাদের বয়সে পৌঁছে আলাদা করে জন্মদিনের খুব একটা বাড়তি মাহাত্ম্য ব্যাপার নয়। তবে যার জন্মদিনের দিনটা নিশ্চিতভাবে একটু একটা ফুরফুরে মেজাজ রাখার চেষ্টা করা ভালো। তো সেখানে এই কানাইপুরের অনুষ্ঠানে এখানকার দলীয় সহকর্মীরা, নেতৃবৃন্দ, এখানকার মানুষ যেভাবে অভিনন্দন শুভেচ্ছা জানালেন, আমার ভীষণ ভালো লেগেছে। আমার তরফ থেকে তাদের প্রণাম করেছি। সরাসরি এবার চলে যাই প্রশ্নোত্তর পর্বে। আপনি তো একজন দুধের সাংবাদিকতা করেছেন অনেক দিন। বর্তমান রাজ্যপাল সম্পর্কে কিছু বলতে হলে কি বলবেন? রাজ্যপাল আমরা অনেক রকম দেখেছি, এবং রাজ্যপাল, প্রথম কথা হচ্ছে রাজ্যপাল পদটা সাংবিধানিক পদ। রাজ্যপালের পদকে কেউ কোনো আমরা অসম্মান করছি না। এবার এক একটা ভূমিকাটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। এই ভদ্রলোক বিজেপির দালালি করছেন, ভোটের আগে বলে বসলেন পরিবর্তন চাই। যখন কোভিডের বিরুদ্ধে লড়াই হচ্ছে, ইয়াসের নিয়ে লড়াই হচ্ছে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা মানুষকে রিলিফ দেওয়ার বদলে সরকারকে সমানে ডিস্টার্ব করে যাওয়া, ফোকাসটা নষ্ট করার চেষ্টা করা। মানে বাংলার মানুষের উনি ভালো চান। উনি ভোটে বিজেপি যে ডুবছে বোঝা যাচ্ছিল, বিজেপির যে ঘাটতি, নেতৃত্বের ঘাটতি, কথা বলার ঘাটতি, সেইগুলো উনি যেন দায়িত্ব নিয়েছিলেন যে সেগুলো উনি পুষিয়ে দেবেন। তো এখন ফলে উনি ওনার সম্মানটা উনি নিজে নষ্ট করেছেন। এখন ভোটে হারার পরেও বিজেপি সে হারটা মানতে চাইছে না। তারা পেছনের দরজা দিয়ে 355, 356 নানা রকম চেষ্টা করছে। উনি তার মধ্যে একটা সেই চক্রান্তে একটা পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে একটা রোল প্লে করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি নিজের সম্মানটা নিয়ে নষ্ট করেছেন। রাজ্যপাল পদের যে একটা মর্যাদা থাকে, যেমন মত পার্থক্য কাজের ক্ষেত্রে হতেই পারে। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের মত পার্থক্যের ইতিহাস ভারতবর্ষে নতুন নয়, কিন্তু তার একটা ধরন ধারণা আছে। রাজ্যপাল পরিবর্তনের ডাক দেবেন। রাজ্যপালের যখন পুরো ফোকাসটা হওয়া উচিত কোভিডের বিরুদ্ধে লড়াই বা ইয়াস একটা বিপর্যয় আসছে বা একটা অন্য, সেখানে উনি সমানে ঘুম থেকে উঠে থেকে টুইট করছেন, ঘুমানো পর্যন্ত টুইট করছেন। মানে এই সংস্কৃতিটা, উনি একটা চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে, সেটা উনি টুইট করে দিচ্ছেন। মানে এই সব মিলে যে ডিগনিটিটা কোথাও একটা নষ্ট করছেন রাজ্যপাল পদে। এই জায়গা থেকে ওনার সমালোচনা করার একটা দরজা খুলে যাচ্ছে। ভোট চলাকালীন অভিযোগ উঠেছিল নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট। আপনি কি বলছেন? দুষ্ট তো বটে। প্রথম কথা, বিজেপি স্বার্থ চরিতার্থ করতে 8 দফা ভোট, তাই জন্য তো আরো বেশি করে কোভিড দ্বিতীয় ওয়েভটা আমাদের ঘাড়ে চেপে বসে। আমরা তো বারবার বলেছিলাম শেষ 4টে ভোট অন্তত একদিনে করো, 3টে ভোট অন্তত একদিনে করো না। বিজেপি প্রায় বুথ পিছু একজন করে লোক দিতে হবে ওদের পাহারাদার, দিয়েছে। রেজাল্ট দেখতে পাচ্ছি কি হয়েছে। ফলে নির্বাচন কমিশন যে একটা, আমরা তো কেন্দ্রীয় বাহিনী তো তৃণমূল কংগ্রেস নতুন দেখছে না। কেন্দ্রীয় বাহিনী তো এটা বহুদিনে, এই যে বিজেপি নতুন যে সব নেতারা বড় বড় কথা বলতেন, এবার কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, সব ট্রেনি রাজনীতিবিদ, কালকা যোগী। আমরা কি নতুন দেখছি নাকি কেন্দ্রীয় বাহিনীর ভোট তো বহু বছর ধরে হয়ে আসছে। এখন বিজেপির নেতা পিছু এখন অর্ধেক কেন্দ্রীয় বাহিনী চলে যাচ্ছে তাদের সিকিউরিটিতে। তাদের এইসব অভ্যাস হয়ে গেছে এইসব করার কথা। আর নির্বাচন কমিশন যদি তাদের কথায় নাচে, এবার নির্বাচন কমিশন যেসব বদলি করছে, বিজেপির লোকেরা বলে দিচ্ছে এই অফিসারকে এখানে চাই, ওই অফিসারকে ওখানে চাই, সেই মতো করে সব বদলি করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কিছু ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। আর যেটা বলছিলেন বর্তমান কোভিড সিচুয়েশন বা ইয়াসের পরে এখানে কি কোনোভাবে হস্তক্ষেপ করছে যে ইডি, সেটা কি কেন্দ্র সরকারের পরিকল্পনা? না, এর সঙ্গে ইডির কি সম্পর্ক? ইডি বা সিবিআই তার সঙ্গে তো এই কোভিড বা এর কোনো সম্পর্ক নেই। এই সময়টা আমাদের যে 3 জনকে অ্যারেস্ট করলো, আর একজন ওই না ঘাটকা গ্ল্যাক্সোভিল। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে সেটা হচ্ছে যে এটা প্রতিহিংসা পরায়ণ আচরণ। মানে তদন্ত শেষ হয়ে গেছে, তুমি তদন্তের সময় অ্যারেস্ট করলে না। আরে অ্যারেস্ট করার হলে তুমি 5 বছর আগে করো, তদন্তের সময় করো। তদন্ত শেষ হয়ে গেছে, চার্জশিট দেওয়ার দিন সকালবেলা তুমি অ্যারেস্ট করছো। তুমি কোর্টে গিয়ে পিসি চাইছো না, কোর্টে গিয়ে জেসি চাইছো। চোখের উপর দেখা যাচ্ছে জামিন হতে চলেছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে ভোটে হারাটা হজম করতে পারছে না। বিশেষ করে এতজন শীর্ষ নেতা দেশের এই যে ডেলি প্যাসেঞ্জারি করেছে, ডেলি প্যাসেঞ্জারি, তো
তো এখন ঘুম থেকে উঠছে, কলকাতা ফ্লাইট বা বেঙ্গলের ফ্লাইট, তারা আসছে করছে, ঠিক আছে করেছে, এখন সেটা ওরা হারটা নিতে পারছে না। ফলে এই সময় যখন পশ্চিমবঙ্গের সরকার নতুন করে আবার শপথ নিচ্ছে, বসছে, এখন একটা পরিবর্তিত পরিস্থিতি, কোভিড রয়েছে, ইয়াসের বিপর্যয় রয়েছে, এখন সেই জায়গাটা সর্বশক্তিতে যখন মানুষের রিলিফের কাজ হবে তার বদলে ডিস্টার্ব করতে নেমেছে, এটা মানে মোস্ট আনফর্চুনেট। নন্দীগ্রাম নিয়ে তৃণমূল সরকার কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা শুনে বিজেপিরাও বলছে যে তারা যে সমস্ত জায়গায় হেরেছে যে তারাও কোর্টে যাওয়ার চাবে। বিজেপির অভ্যাস হচ্ছে নকল করা, এখন মহা সমস্যা। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায় স্ত্রীকে দেখতে গেলেন, পেছন পেছন দিলীপ ঘোষ ছুটলেন, পরের দিন নরেন্দ্র মোদী ফোন করলেন। তৃণমূলের জেনুইন অভিযোগ ছিল, তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে আমাদের প্রার্থী অভিযোগ করেছেন, আরো 2-3টে কেন্দ্রে 4টে কেন্দ্রে অভিযোগ হয়েছে। এখন এটা দেখার পর যাদের মনে পড়ে, তো তাদের অভিযোগের সারবত্তা যে কতখানি সে তো প্রমাণিত। যদি সত্যি যন্ত্রণায় থাকতো বা কোনো অভিযোগ থাকতো তাহলে নিশ্চয়ই তৃণমূল কবে আবেদন করছে তার জন্য বসে থাকতো না। এবার তো নিয়ম নীতি ব্যাপার আছে, 45 দিন বা এইসব ব্যাপার ট্যাপার আছে, সে দেখা যাক। আচ্ছা, বিজেপির প্রবলেম অধিকাংশ তো ওদের ধরনের ট্রেনিং, এটা খুব সমস্যা। ওরা RSS এর অনেকের সিনিয়র লোক টোক আছেন, কিন্তু একদম ডাইরেক্ট পলিটিক্সে ওরা ট্রেনিং এত বেশি ঢুকতে গিয়ে ধরা পড়ে যায়। দেখুন, আমরা সকলেই জানি যে ভোটের আগে একটা কথা খুবই উঠছিল যে দাদার অনুগামী বা এই ধরনের, কিন্তু ভোটের রেজাল্টে দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। আপনি একমত? না, আমরা তো আগে থেকেই বলে আসছি, যারা বলেছিল তারা বলছে। তো ভোটের আগেই বলেছি 200-র ওপর আমরা আসনে জিতবো। ভোটের আগেই বলা হয়েছে যে সারা রাজ্যে বিজেপি যারা যাচ্ছে চার্টার্ড ফ্লাইটে তাদের ফেরার জন্য তখন অটো বা টোটো খুঁজতে হবে। এগুলো তো আমরা আগেই বলে এসেছি। আর এখন যে যারা গেছিলেন তাদের কেউ অজরে কাঁদছেন, কেউ হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছেন, কেউ চিঠি পাঠাচ্ছেন, কেউ সৌজন্যমূলক বৈঠক করছেন, এগুলো তো সব প্রত্যাশিত, জানা কথা। মানে এই জিনিস হবে, কিন্তু দলও জানে কারা গেছিলেন, কারা ছিলেন। একটা চিঠি দেওয়া বা একটা হওয়া মানেই যে তার দলে ফেরা তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, কিছু ক্ষেত্রে একটা বৃহত্তর পার্সপেক্টিভ থাকে, তার উপর দাঁড়িয়ে নেত্রী যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত কিন্তু দল খুব ভালো জানে কারা গেছিলেন, কখন গেছিলেন, কিভাবে গেছিলেন, কি করেছিলেন, কি বলেছিলেন, আর কারা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দলের প্রতি, নেত্রীর প্রতি, অভিষেকের প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে, বুথ আঁকড়ে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় পার্টিটা করেছেন। তাদের কোনো সম্মান, কোনো আবেগের এতটুকু কোথাও হানি হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখা। মুকুল রায় দলে ফেরাকে কিভাবে দেখছেন? এদিকে তৃণমূলের শক্তি বাড়বে, এবং তৃণমূলের বিপুল শক্তি ছিল বলে 213 হয়েছে। ফলে নতুন কে এলো আর কে কি হলো তার সঙ্গে তৃণমূলের শক্তির কোনো সম্পর্ক নেই। এর কিছু রাজনৈতিক প্রেক্ষিত থাকে। 2 নম্বর হচ্ছে, তার থেকেও বড় কথা, সারা ভারত দেখলো বিজেপির সর্বভারতীয় সহসভাপতি বিজেপিতে থাকতে পারে না। ফলে তাকে যারা নিয়েছিলেন এবং তাকে কেন্দ্র করে যারা বড় বড় কথা বলেছিলেন তাদের এখন কৈফিয়ত দেওয়ার সময়। অমিত শাহী দিনের পর দিন মুকুলদাকে দেখিয়ে বক্তৃতার সম্বোধনে বলেছেন, और मुकुलदा दीदी को उखाड़ के फेंकने के लिए भाजपा में आया है। এবার দেখুন কে কাকে উখাড় কে ফেঁকে। তো যারা মুকুল রায়কে নিয়ে ভাবছিলেন বঙ্গ জয় তারা করবেন, তারা যে একটি গ্যাস বেলুন, সেই বিজেপির নেতারা, তাদের রাজনীতি সম্পর্কে, বঙ্গ রাজনীতি সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই, মুকুল রায় বিজেপি ছেড়ে দেয়, সেটা প্রমাণিত। এটা তৃণমূলের শক্তি বাড়া না বাড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু মুকুল রায় যে ফিরতে চেয়েছেন এতে তৃণমূলের প্রাসঙ্গিকতা প্রমাণিত হয়, যে বিজেপির সর্বভারতীয় সহসভাপতিও বিজেপিতে থাকতে পারেন না, তাকে তৃণমূলে ফিরে আসতে হয়। এই মেসেজটা হচ্ছে একটা বিষয়। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, সম্প্রতি দেখা গেছে যে রাজীব বন্দ্যোপাধ্যায় আপনার সাথে একটি বৈঠক করেছেন, এটি কি অন্য কোনো ইঙ্গিত বহন করছে? রাজীব আমার পুরনো পরিচিত, রাজীব ওই এলাকায় গেছিল, ফোন করলো আছি কিনা, বললাম আছি, এলো, এক কাপ চা খেলো, তো গল্প হলো, এই পর্যন্ত। আমি শুধু এইটুকু বলতে পারি যে হাওড়া বা ডোমজুড়ে কর্মী সমর্থকরা নিশ্চিত থাকতে পারেন যে কোনো বৈঠক আমি নেয়ারও কেউ নই, আমি না নেওয়ারও কেউ নেই, গোটাটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সর্বোচ্চ সিদ্ধান্ত নেবেন। কিন্তু হাওড়া বা ডোমজুড়ের কর্মীরা নিশ্চিন্ত থাকতে পারেন যে তারা যাকে বাদ দিয়েই ভোটে জিতে এসেছেন এবং তারা যে লড়াইটা দিয়েছেন পার্টি সেই লড়াইকে স্যালুট করে, তাদের কোনো আবেগ, কোনোভাবে, কোনো সম্মানে কোথাও ন্যূনতম আঘাত করবে না। খবরের এই অংশটির নিবেদনে
নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। এখানে আছে আধুনিক ব্যাংকিং পরিষেবার সমস্ত রকমের সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। মুকুল রায় আসার পর দেখা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু যারা তৃণমূল কর্মী তারা যথেষ্ট ক্ষোভ প্রকাশ করছিলেন, মানে তাদের যে এটা খুব স্বাভাবিক, কিন্তু তারা সবাই আবার সেটা নিশ্চয়ই অনুভব করবেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন কে ছেড়ে গেছিলেন, কি হয়েছিল, কিন্তু তারপরেও যদি কাউকে কোনো ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত তিনি নেন, তাহলে ধরে নিতে হবে যে একটা কোনো লার্জার পার্সপেক্টিভের উপর দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আসলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে লড়াইটা এবার দিয়েছেন বাংলা জুড়ে, যে বিজেপি একদম নোট দাঁত বের করে, এটা সবাই কিন্তু মন প্রাণ থেকে লড়েছেন। এবং যদি বিজেপি একটু ভালো ফল করতো এবং তৃণমূল একটু খারাপ ফল করতো, তাহলে কিন্তু আজকে যে সমস্ত ওই তৃণমূলের প্রতি দরদ দেখা যাচ্ছে, তখন কিন্তু সেগুলো এরা দেখাতেন না। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন। ফলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে আবেগটা, আমরা তো ওদের বাদ দিয়ে লড়েছি, তাহলে আবার কেন, এটার যে একেবারে যৌক্তিকতা নেই, এটা বলার তো উচিত নয়। আবার এটাও ঠিক যে এটা তো নেত্রী জানেন, তারপরেও যদি তিনি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে আমাদের উচিত তার উপর আস্থা রাখার। নিশ্চয়ই কোনো বৃহত্তর পার্সপেক্টিভ আছে, যেমন এক্ষেত্রে একটা অন্যতম পার্সপেক্টিভ ন্যাশনাল পলিটিক্সে এস্টাবলিশ করে দেয়া যে তৃণমূল থেকে গিয়ে বিজেপির বড় পদে থাকা যায় না, বিজেপির সর্বভারতীয় সহসভাপতিকেও দল ছেড়ে পুরনো ঘরে ফিরে আসতে হয়। মানে এরকম নানা ধরনের পার্সপেক্টিভ থাকে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখাটাই সত্যি। ভোট পরবর্তী যে রাজনৈতিক সন্ত্রাসগুলোর অভিযোগ উঠে এসেছিল, তার বেশিরভাগ কতটা সত্যি? না, ভোটের সময় কিছু অশান্তি হয়নি তা নয়, বিক্ষিপ্ত। এবং সেই অশান্তিগুলো মূলত করেছে বিজেপির ক্ষেত্রে প্রবলেম হয়েছিল আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, অর্থাৎ পুরোনো দিন থেকে যারা বিজেপি করেছে আর হঠাৎ গিয়ে যারা টিকিট পেয়েছে। 192টা কেন্দ্রের মধ্যে 148টাতে বাইরের থেকে আসা লোকেরা টিকিট পেয়েছে, ওদের মধ্যে মারামারি হয়েছে। এবং ভোটের পর আদি বিজেপিরা মনে করেছে যে তৎকালরা আসার জন্য এবার বিজেপির ভোটের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, তো সেইখানে একটা অশান্তি তৈরি হয়েছে। আবার কোথাও বিজেপি আক্রোশের চোটে তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করেছে, তৃণমূল কংগ্রেসকে পিটিয়েছে, ঘর ছাড়া করেছে, এইসব হয়েছে। একদিকে বিজেপির ইনার ফাইটিং, অন্যদিকে তৃণমূলের উপর আক্রমণ। এটা নির্বাচন কমিশন যখন দায়িত্বে তখন হয়েছে, কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন এবং রাজ্য সরকার আবার গঠিত হলো, তখন কিন্তু জিনিসটা আস্তে আস্তে। সবচেয়ে বড় কথা, বিজেপির কর্মীদের, গ্রাসরুটের কর্মীদের নানা রকম অপবুদ্ধি এবং অন্যান্য অফার দিয়ে যে বিজেপি নেতারা অশান্তি কুড়িয়েছিল, তারা কিন্তু পরবর্তীকালে ফোন ধরছেন না। ফলে ঘর ছাড়া যদি কোথাও কোনো বিজেপি কর্মী থাকে, তাদের ঘরে ফেরানোটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরাই পালন করছে। ফলে এইগুলো পুরো, এই যে আসামে গেলেন আমাদের জগদীপ ধনকর, ওই শিবিরে ওকে দেখাতে গেল, বলে আপনি কোথায় থাকো, কুচবিহারে। সবাই দেখেছেন ভিডিওটা। বলছে না, আমার এখন এলাকা ঠান্ডা, আমি কুচবিহারেই থাকি, আপনি আসছেন বলে আমাকে আজকে বিজেপি নেতারা শিবিরে আসতে বলেছে। এই যদি পলিটিক্স হয়, তাহলে পলিটিক্স। আপনি কি মনে করছেন একজন দুধের সাংবাদিকদের চোখ দিয়ে আগামী 24-এ কি হতে চলেছে ফলাফল দেশের সাপেক্ষে? অ্যাজ অন টুডে 24-এ নরেন্দ্র মোদী এবং বিজেপির ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু সংসদীয় গণতন্ত্রে নাম্বার একটা ফ্যাক্টর। ফলে এই নাম্বারের ক্ষেত্রে কিভাবে সেই শূন্যস্থানটা পূরণ করার যে কেমিস্ট্রিটা তৈরি হবে, সেটা আমাদের আর একটু সময় দিতে হবে। যদি সিম্বল বলা যায় যে বিকল্প মুখ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর ভোটের পর এস্টাবলিশড। আর একটা জিনিস হয়েছে যেটা আমরা অনুভব করছি, বিভিন্ন রাজ্য থেকে তৃণমূলের সংগঠন করার একটা তাগিদ আসছে। আসলে এখানকার যে বিভিন্ন মডেল, আসলে বিজেপি শাসিত রাজ্যগুলো চাইছে আমাদের একটা কন্যাশ্রী হোক, বিজেপি শাসিত রাজ্যগুলো চাইছে সেখানকার মানুষ আমাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকুক। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সামাজিক স্কিমগুলো, এটা সারা ভারতবর্ষে একটা ছাপ ফেলেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ব্যক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর এই সামাজিক কর্মসূচি হিসেবে তৃণমূল কংগ্রেসের মডেলটা সারা ভারতে একটা চাহিদা তৈরি করছে, মানুষের স্বপ্ন পূরণের হাতিয়ার হয়ে উঠছে। এখন সংসদীয় গণতন্ত্রের নাম্বার গেমে এই স্বপ্ন পূরণটা কিভাবে সম্ভব, তৃণমূল কংগ্রেস তার সাংগঠনিক দায়িত্ব বাড়িয়ে নিজেকে আরো তৈরি করে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দারুণভাবে কাজ করছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরেকটু সময় গেলেই বোঝা যাবে যে তৃণমূল কংগ্রেস মানুষের, সারা ভারতের মানুষের এই চাহিদাটা পূরণ করতে যেভাবে নিজেদের তৈরি করছে। একটা বিতর্কিত প্রশ্ন, শ্রীরামপুরের সাংসদকে মাঝে মাঝে দেখা যায় আপনার বিরুদ্ধে বিরূপ মন্তব্য, এটা কিভাবে দেখছেন? কল্যাণ আমার অতি পূর্ব পরিচিত,
ফলে কল্যাণদা কি করলেন তার উত্তর দেয়া না দেয়া আমার মনে হয় মানে এসবের মধ্যে থাকার কোনো মানেই হয় না। কল্যাণদার মতো ভুলে যাবে, আমি আমার মতো কাজ করে দেবো। শুভেন্দু অধিকারী যে কারণে দল ছেড়েছিলেন, অনেকে বলছেন যে বিরোধী দল নেতা হয়ে তার সেই আশা পূর্ণ হয়েছে। আপনি শুভেন্দু অধিকারীর যে ত্যাগ, শুভেন্দু অধিকারীর যে আত্মত্যাগ, যে এই যে সেচ দপ্তর, পরিবহন দপ্তর, পরিবেশ দপ্তর, আর একটা কি দপ্তর, 4খানা দপ্তর না 3টে দপ্তর, একটা HRBC, একটা হলদিয়া উন্নয়ন পর্ষদ, এই যে 5টা দপ্তর ছেড়ে শুধুমাত্র বেচারা বিরোধী দলনেতা হলেন, এই যে এত বড় একটা আত্মত্যাগ, এটা এবারে ইতিহাস মনে রাখবে। তার সঙ্গে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক, দলের ওয়ার্কিং কমিটির মেম্বার, অর্থাৎ 7খানা দায়িত্ব, এই যে 7খানা দায়িত্ব ছেড়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলেন, এই যে এত বড় একটা আত্মত্যাগ, বেচারি কত জিনিস ছেড়ে শুধুমাত্র একটা বিরোধী দলনেতা, তাও আর ওর দলের অর্ধেক বিধায়ক ওকে মানে না, এই কষ্টটা যে ও স্বীকার করলো, এটা মানে দেখার মতো যে এতগুলো দপ্তর ছেড়ে বেচারা শুধু বিরোধী দলনেতা পেয়েছে, গেছিল অন্য কিছু হতে, কিন্তু এটা কিন্তু একটা ত্যাগ বলবো না ওর জন্য, মানে আমার এটা কষ্টের ব্যাপার, এটা কষ্ট হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে কি কি সমস্যার সমাধানের খুব দ্রুত প্রয়োজন? প্রধানত বেকারত্ব সমস্যা। যে যে সমস্যাগুলো সমাধানের প্রয়োজন সেগুলো খুব দ্রুত সমাধানের, মানে অনেকগুলোই সমাধান হয়েছে। আগে কি ছিল, 34 বছর আগে সমস্যা ছিল, ঘন ঘন গণহত্যা হতো, সেই মানে বিজন সেতু থেকে আরম্ভ করে নন্দীগ্রাম পর্যন্ত গণহত্যার পর গণহত্যা। গত 10 বছরে 11 বছরে কোনো গণহত্যা নেই, 10 বছরে কোনো গণহত্যা নেই। এখানে রাজনৈতিক হত্যা কমে গিয়েছে, মানে একদিকে সেইটা ধর্মনিরপেক্ষ সরকার রয়েছে, গণতান্ত্রিক প্রগতিশীল সরকার রয়েছে, রাস্তা, আলো, জল, কন্যাশ্রী আজকে বিশ্বের দরবারে বন্দিত, মানে সমস্যা কিন্তু কমতে 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 যাচ্ছে। এবার তার মধ্যেও কিছু পুরনো সমস্যা, কিছু সমস্যা যেখানে যেখানে রয়েছে, প্রচুর কর্মসংস্থান হয়েছে, আরো কিছু হয়তো কর্মসংস্থান হলে ভালো হয়। ফলে সেই জায়গাগুলো যারা এখনো কাজ পাননি, ফলে সেগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার যে কাজটা এগোতে শুরু করেছিলেন, তার যে বাকি অংশ, সেগুলো কিন্তু খুব ভালোভাবে রয়েছে। আমাদের পার্লামেন্টের টিমও খুব স্ট্রং। পার্লামেন্টে যদি লোকসভা দেখা যায়, এখানে কিন্তু যথেষ্ট দিল্লির উপর চাপ তৈরির মতো রয়েছে। একটু আগে আপনি কল্যাণদার কথা বলছিলেন, কল্যাণদা কি কমেন্ট করছেন, আমি তার উপর কমেন্ট করবো না, কল্যাণদা অনেক সিনিয়র, কল্যাণদা কখন কি মানে বলেন, মানে আমি কল্যাণদাকে কোনো কন্ট্রাডিক্ট করছি না, বাট পার্লামেন্টে কল্যাণদা মানে পারফরমেন্স ভালো, এবং আমাদের আরো দেশ সৌগত রায় দেশের অন্যতম সেরা বক্তা পার্লামেন্টে গিয়ে, আবার রাজ্যসভাতেও সুখেন্দু শেখর রায় থেকে ডেরেক ওব্রায়েন। ফলে পার্লামেন্টটা তো আমরা একদিকে রাজ্য সরকার যেমন কাজ করছে, অভিজ্ঞ মন্ত্রীরা রয়েছেন, একদিকে নতুন কমিটিগুলোকে, নতুন মুখকে, নতুন প্রজন্মকে আরো দায়িত্ব দিয়ে এগিয়ে আনা হচ্ছে, অন্যদিকে পার্লামেন্টটা এত ভালো সক্রিয় রয়েছে, কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতে কাজ করছে, এটা কিন্তু খুব দেখার মতো। ফলে মূল যে প্রশ্নটা, যে যুব সমাজ বা আরো চাকরি বা আরো কর্মসংস্থান, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রচুর কর্মসংস্থান হয়েছে, যেটা বিরোধীদের প্রচারে ইগনোর থাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। এতটা টাকা পয়সার টানাটানি তার মধ্যে দাঁড়িয়েও যেভাবে হয়েছে, তার বাইরেও যে কর্মসংস্থান হতে চলেছে, আমি আজকে রোববার, আমার মনে হয় আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন যে আপনার প্রশ্নের উত্তর আপনারাই পেতে শুরু করবেন। আমরা চলেছি সাক্ষাৎকার একেবারে অন্তিম পর্যায়ে। কুণালবাবুকে অনুরোধ করব পরিশেষে আমাদের দর্শকদের জন্য কিছু বলে আজকের অনুষ্ঠানটা শেষ করেন। আমি যে পোর্টালটির সঙ্গে কথা বলছি তা আমার সঙ্গে রয়েছেন সোজা সাপটা। আমি একটুখানি বলতে পারি যে আমি বহুদিন ধরে অল্প বয়স থেকে সাংবাদিকতায় আছি, প্রিন্ট মিডিয়া ওই ফ্রিল্যান্সিং করে শুরু আমি প্রিন্ট মিডিয়ায় আছি। আমি মানে দূরদর্শনের মানে বাংলা প্রাইভেট নিউজ ম্যাগাজিনের ইতিহাসে দূরদর্শনের DD1 DD7 ভাড়া করে প্রথম বাংলার প্রাইভেট নিউজ আমার করা প্রবাহ। তো এখন ডিজিটাল যুগ, তো এখন এই ডিজিটালটা একটা অদ্ভুত জিনিস, প্রিন্ট অডিও ভিজুয়াল মিলেমিশে আছে এর মধ্যে। তো ফলে এখন এই ফরম্যাটে বহু নতুন পোর্টাল আসছে, নতুন ইয়াং ছেলে কাজ করছে, ছেলেমেয়েরা এগিয়ে এসছে। এটা যে এর ব্যাপ্তিটা এত বেশি, তাতে কিছু কিছু যে
গুণমান বজায় থাকছে বলা যায় না, বা অপব্যবহার হচ্ছে না তাও বলা যায় না, বাট এই ধরনের ছেলেরা যখন সব মিলিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে, আমি মানুষকে অনুরোধ করব, যেমন প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো আপনারা দেখেন তেমনি এগুলো দেখুন না, এত সুন্দর করে করেন এবং এর যত ব্যাপ্তি হবে, আজকে প্রতিষ্ঠান যেগুলো হয়ে উঠেছে বড়, তাদের বাইরে এতগুলি প্রযুক্তির সাহায্য নিয়ে আসা মিডিয়া কিন্তু আপনাকে অনেক বেশি খবর দেখাচ্ছে, বিশ্লেষণ দেখাচ্ছে। আগে হয়তো, আমি কাউকে অসম্মান করছি না, কয়েকটি কাগজ বা চ্যানেল আপনাকে যা দেখাবে আপনাকে সেইটার উপর সন্তুষ্ট থাকতে হতো, এবং যে অ্যাঙ্গেলে দেখাবে আপনাকে সেইটা সন্তুষ্ট হতে হতো। কিন্তু এই ধরনের উদ্যোগ বিশেষ করে জেলায় জেলায় যেরকম ছড়িয়ে পড়েছে, তাতে কিন্তু এই প্রযুক্তিটায় আপনি অনেক বেশি কিছু দেখতে পাচ্ছেন। এবার তার মধ্যে কোনটা আপনি গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, কিন্তু আমি অনুরোধ করব এদের এই চেষ্টা যা শুরু করেছে অবশ্যই দেখুন, দেখে বিচার করুন। নতুন অর্থাৎ দেখবেন না, বা কম দেখবেন বা কম গুরুত্ব দেবেন, এভাবে দেখবেন না। নতুনদের স্বপ্ন নিয়ে চলার যে খিদেটা থাকে সেটা অনেক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। আমি নতুনের পথযাত্রীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কুণাল বাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনাদের সকলকেও অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য। সকলে করোনা সতর্কতা মেনে চলুন, ভালো থাকুন, নমস্কার।